শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা আলোচনা করব উন্নত পদ্ধতিতে তুঁত চাষ, বা আমরা বলতে পারি বিজ্ঞানসম্মত উপায়ে আমরা কিভাবে তুঁত চাষ করব। বন্ধুরা, আমরা যারা তুঁত যে চাষ করি সেটা কিন্তু চিরাচরিত পদ্ধতি মেনে কিন্তু করে থাকি, কিন্তু এতে এই যে চিরাচরিত পদ্ধতিতে যে আমরা তুঁত চাষ করে আসছি তাতে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলন বা ভালো পাতা যেটার দরকার সেই জিনিসগুলো কিন্তু পাই না। এখন কিন্তু চাষ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, সব ক্ষেত্রে এগিয়েছে। তো আমরা কিভাবে এই উন্নত পদ্ধতিতে তুঁত চাষ করব সেই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সায়েন্টিস্ট ডক্টর পূর্বালী মুখার্জিকে। পূর্বালীদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। ধন্যবাদ। তো আজকে আমি আলোচনা করব যে উন্নত মানের তুঁত চাষের পদ্ধতি। তো প্রথমে একটু আমরা জেনে নিই যে এই আমরা তো চাষবাস করি চিরাচরিত পদ্ধতিতেই আমরা চাষ করে আসছি এতদিন। তো প্রথমে একটু আমরা জেনে নিই যে উন্নত পদ্ধতিতে চাষ বলতে আমরা কি বুঝি। আপনারা সকলেই জানেন যে তুঁত হলো রেশম শিল্পের মূল ভিত্তি। তো আমাদের উন্নত মানের তুঁত পাতা ছাড়া ভালো মানের রেশম গুটি পাওয়া সম্ভব নয়। তো সেই জন্য উচ্চ ফলনশীল প্রজাতি এবং উর্বরশীল যে স্বাস্থ্যকর তুঁত বাগান প্রস্তুতি এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে উন্নত ধরনের তুঁত চাষের জন্য উন্নত প্রজাতি নির্বাচন সফলতার প্রথম ধাপ। তো প্রজাতি নির্বাচন কেন? কারণ আমরা ফোকাস করছি পাতার উৎপাদনের উপর। কারণ পাতা যদি কোয়ালিটি ভালো হয়, পাতার যদি ময়েশ্চার বা প্রোটিন যেটা হচ্ছে পুষ্টিগুণ যদি ভালো হয়, রোগ প্রকার আক্রমণ কম হয়, তো সেই জন্য আমাদের সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে বিভিন্ন ধরনের প্রজাতি ডেভেলপ করা হয়েছে। এই পাতাগুলো যদি আমাদের ভালো হয়, কিন্তু ভালো জাতের যদি আমরা পাতা খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের রেয়ারিংটা খুব ভালো হবে। তো উন্নত জাত বলতে আমাদের জেলায় কোন কোন জাত আমরা লাগাতে পারি? তো আমাদের এই পশ্চিমবঙ্গে স্পেশালি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় যে প্রজাতিগুলি এখানে তুঁত গাছের চাষ করায় তার মধ্যে প্রথম হচ্ছে S1635, যেটা S1635ও বলে থাকি আমরা। এর উৎপাদন ক্ষমতা পার হেক্টরে 44 টন পার হেক্টর পার ইয়ার বেসিসে। তো এটাই সব থেকে ভালো আমাদের জেলায় যে ওয়েদার রয়েছে তাতে এই জাতটা খুব ভালো। এই জাতের সাথে আরো দুটি জাত ডেভেলপ করা হয়েছে, যেটি 2017 সালে রিলিজ করা হয়, C2038, আর রিসেন্টলি একটি ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে যেটার নাম হচ্ছে গঙ্গা। তো এই যে দুটি ভ্যারাইটি এর উৎপাদন ক্ষমতা 1635-এর থেকে অনেক বেশি। তো যেটা 2038 যে ভ্যারাইটিটির কথা আমি বললাম সেটি জেনারেলি সেচযুক্ত এবং বৃষ্টি নির্ভর দুই ধরনের জমিতেই চাষ করা যায়, এবং এর ফলন ক্ষমতা সেচযুক্ত জমিতে মোটামুটি 53 থেকে 54 টন পার হেক্টর, এবং যে বৃষ্টি নির্ভর যে জায়গাগুলি যেখানে সেচের ব্যবস্থা ভালো নয় সেখানে এর উৎপাদন ক্ষমতা মানে ফলন হচ্ছে 17 থেকে 21 টন পার হেক্টর। রিসেন্টলি যে ভ্যারাইটিটি ডেভেলপ করা হয়েছে সেটি হচ্ছে গঙ্গা। এর আরেকটি নাম হয় C1360। কৃষক বন্ধুরা অনেক সময় দেখে থাকবেন তাদের গাছের পাতায় সাদা পাউডারের মতো অনেক সময় একটি মানে আস্তরণ পড়ে যায়। এটি একটি রোগ, এর নাম হচ্ছে পাউডারি মিলডিউ। তো পাউডারি মিলডিউ রেজিস্ট্যান্ট মানে এই রোগ প্রতিরোধী যে ভ্যারাইটি সেটি হচ্ছে গঙ্গা। এর উৎপাদন ক্ষমতা আরও বেশি C2038 থেকে, যেটি 60 টন পার হেক্টর। এই যে জাতগুলোর কথা আপনি বললেন, তো দুটোই জাত কিন্তু যেখানে বৃষ্টি রয়েছে সেখানেও
হবে, আবার যেখানে বৃষ্টিটা কম সেখানেও আপনার রেকমেন্ড করি আমরা। রেকমেন্ড করছেন। কিভাবে এটাকে লাগানো যায়? গাছ লাগানোর প্রথম স্টেপ হচ্ছে নার্সারি বেড প্রিপারেশন। তো আমরা কিভাবে নার্সারি বেড প্রিপেয়ার করব? নার্সারি বেডের জন্য একটি জেনারেলি বেডের সাইজ হতে হবে 3x1.2 মিটার, 3x1.2, এবং দুটি বেডের মধ্যে যে গ্যাপ থাকবে সেটা 30 থেকে 45 সেন্টিমিটার গ্যাপ, যাতে ওই গ্যাপের মধ্যে দিয়ে আমরা সেচ দিতে পারি। এবং এই যে নার্সারি বেডগুলি, এগুলির উচ্চতা মোটামুটি 5 সেন্টিমিটার উচ্চতা যুক্ত হতে হবে। এটি গেল নার্সারি বেড প্রিপারেশন কিভাবে হয়। এরপর আমরা আসছি কাটিং প্রিপারেশন। কাটিং মানে হচ্ছে রোগমুক্ত, সুস্থ এবং সতেজ যে 6 থেকে 9 মাসের যে গাছ, সেখান থেকে আমরা কেটে কেটে 15 থেকে 20 সেন্টিমিটারের সাইজের আমরা কাটিংস প্রিপেয়ার করি। ঠিক আছে, তো কাটিংস বলতে এর সেচযুক্ত এবং বৃষ্টি নির্ভর দু জায়গাতে এর ডিফারেন্স আছে কাটিং এর সাইজের। তো কাটিং প্রিপেয়ার করে কিভাবে প্রিপেয়ার করা হয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। যেসব জমিতে বৃষ্টি নির্ভর সেখানে এর মানে এক একটা কাটিংয়ে 5 থেকে 6টা বাড বা যাকে আমরা কুড়ি বলি থাকতে হবে। আর যেখানে সেচযুক্ত অঞ্চল সেখানে কাটিং লাগানোর জন্য এক একটি কাটিংয়ে 3 থেকে 4টি বাড থাকতে হবে। তাহলে আমাদের প্রথম স্টেপ গেল গাছ 6 থেকে 9 মাসের একটি গাছ সিলেকশন। সেখান থেকে আমরা কাটিং প্রিপেয়ার করব এবং কাট যখন দিতে হবে, যেটাকে আমরা নোট বলি বা গাঁট বলি, গাঁটের নিচে তির্যকভাবে কাট দিতে হবে। তো এইভাবে কাটিং প্রিপেয়ার হয়। এবং জমিতে লাগানোর আগে যাতে ছত্রাকজনিত কোনো রোগ না লাগে কাটিংয়ে, মেন ফিল্ডের কথা বলছেন না? হ্যাঁ, এবার কাটিং যখন নার্সারি বেডে লাগানো হবে তার আগে আমাদের ওটাকে ট্রিটমেন্ট করতে হয়। এই স্টেপটি খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি কাটিং লাগালে রোগের প্রাদুর্ভাব বেশি হতে পারে। তো সেই জন্য আমরা রেকমেন্ড করি ব্যাভিস্টিন বা ডায়াথেন M45 0.1%, যেটি 1 ml 1 লিটার জলে 30 মিনিট ট্রিটমেন্ট করে তারপর আপনারা নার্সারি বেডে লাগান। এবার লাগানোর পরে পরিচর্যাটা কি করার আছে? নার্সারি বেডে লাগিয়ে দেওয়ার পর ওখানে আমরা গাছটিকে 4 থেকে 5 মাস ওখানে ওইভাবেই দেওয়া হয় এবং বিভিন্ন লাইক FIM, ভার্মি কম্পোস্ট, যেগুলো নার্সারি বেডে অ্যাপ্লাই করা হয়। যখন গাছটি 4 থেকে 5 মাসের হয়ে গেল তারপর আমরা গাছটিকে মেন জমিতে লাগাই, মেন ফিল্ডে আমরা নার্সারি থেকে ট্রান্সপ্ল্যান্ট করি। ঠিক আছে, ট্রান্সপ্ল্যান্ট করার আগে আমি সারের কত কি ডোজ সেটা নিয়ে একটু বলি। যেটা আমরা সেচযুক্ত বা ইরিগেটেড বলি, সেখানে পার হেক্টর হিসাবে আমাদের কেন্দ্রীয় রেশম বোর্ডের রেকমেন্ডেশন হচ্ছে 336, 180, 112। এটা হচ্ছে NPK ডোজ। ঠিক আছে, এবং যেখানে বৃষ্টি নির্ভর জমি সেখানে এর ডোজ হচ্ছে 150, 50, 50। তো এই কোয়ান্টিটিতে আমরা NPK ডোজ দেব। প্লাস আমরা FIM খুবই ম্যান্ডেটরি, যেটা হচ্ছে জৈব সার আমাদের দিতে হবে। FIM এটা 20 টন পার হেক্টর হিসেবে আমরা দিই। তো এটা গেল ফার্টিলাইজারের পার্ট। এটা কি জমি তৈরির সময় দিতে হবে? হ্যাঁ, জমি তৈরির সময়। এবং স্প্লিট ডোজে আমাদের নাইট্রোজেন হচ্ছে যেমন স্প্লিট ডোজে দেওয়া হয়, 5টা স্প্লিট ডোজে দিতে হবে। ফসফেট ফার্টিলাইজার জেনারেলি আমরা বেসেল ডোজে দিই। এইগুলো গেল ফার্টিলাইজারের ব্যাপার। এরপর গাছ ওখানে বড় হবে। তারপর আমাদের ইনস্টিটিউট থেকে, কেন্দ্রীয় সেন্ট্রাল সেরিকালচারের ইনস্টিটিউট থেকে কিছু প্রোডাক্ট, কিছু টেকনোলজি ডেভেলপ করা হয়েছে, যেগুলি গাছের স্পেশালি যে আমাদের পাতার কোয়ালিটি, পাতার উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য। তো তার মধ্যে অন্যতম হচ্ছে মরিজাইম বি, যেটির রেকমেন্ড করি আমরা 1 ml 1 লিটার জলে রেকমেন্ড করি 2 বার দিতে হবে। গাছের যখন প্রুনিং হয়, যেটা আমরা ছাঁটাই বলি, ছাঁটাইয়ের 15 থেকে 20 দিন পরে একটা ডোজ, আর প্রথম ডোজের 15 দিন পর দ্বিতীয় ডোজ। তো 2 বার আমাদের ওই মরিজাইম বি যেটি ডেভেলপ করা হয়েছে প্রোডাক্টটি, ওটি যদি আপনারা প্রয়োগ করেন তাহলে দেখা গেছে যে 25 থেকে 30%
ফলন উৎপাদন ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। তো এটি একটি মরিজাইম। এছাড়াও আরও অন্য জৈব সার যেগুলো যেমন নাইট্রোফার্ট, ফসফোফার্ট, এই সমস্ত সারগুলি ডেভেলপ করা হয়েছে। এগুলি সবই ইকো ফ্রেন্ডলি একটি এবং এগুলো প্রুনিং বা ছাঁটাইয়ের 10 থেকে 15 দিনের মাথায় দিতে হয়, যাতে আমরা রাসায়নিক সারের উপর কম ডিপেন্ডেন্ট হই। সেই জন্য আমাদের এই জৈব সারগুলি ব্যবহার করা হয়। এই সময় কি কোনো রোগ পোকার আক্রমণ হয়? রোগ পোকার আক্রমণ তো আছেই, যেমন সব চাষের ক্ষেত্রেই রয়েছে, কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে যে আমরা পলু পালন করছি। পাতায় যদি আমরা ডাইরেক্টলি যেমন ধান বা অন্য ফসলের ক্ষেত্রে যেমন পেস্টিসাইড স্প্রে করি, সেটা আমরা করতে পারবো না, কারণ আমাদের খেয়াল রাখতে হবে আলটিমেটলি পাতাটাই মেন। তো সেই জন্য আমাদের আরও কাজ চলছে, যেটা হচ্ছে বায়ো কন্ট্রোল এজেন্ট, যেটাকে আমরা বলি, যাতে পোকার দমনের জন্য। এবং সব কিছু অ্যাপ্লাইয়ের পরেই একটা সেফ পিরিয়ড, 10 থেকে 15 দিনের একটা সেফ পিরিয়ড আমরা রেকমেন্ড করি। তারপরেই আপনারা পলুকে খাওয়াবেন। 10 থেকে 15 দিন যাই স্প্রে করে নিই, মরিজাইমই বলুন বা যে কোনো স্প্রে করার পরই 10 থেকে 15 দিন গ্যাপ দিয়ে তারপর পেস্টিসাইড আমরা রেকমেন্ড না করতে বলি। কোনো বায়ো কন্ট্রোল এজেন্ট বা বায়ো বেসড পেস্টিসাইড স্প্রে মানে করাটা পলুর যেহেতু মানে ডাইরেক্ট খাবে এটা, সেই তো 10-15 দিন আগে এটা ব্যবহারটাকে করতে হবে। পাতা তোলার 10 থেকে 15 দিন আগে এটা আমাদেরকে ব্যবহার করতে হবে। আর সেচের কোনো প্রয়োজন আছে? কখন কখন কিভাবে সেচটা আমরা দেব? হ্যাঁ, সেচের বলতে যে আমরা এখন যেটা হচ্ছে যে 7 থেকে 10 দিনের ইন্টারভেলে আমরা সেচ কার্য, যদি বৃষ্টি না হয় সেই অবস্থায় আমাদের সেচ দেওয়া জরুরি। আর যখনই সার প্রয়োগ করা হবে তার সাথে সেচের অ্যাপ্লিকেশন করা প্রয়োজন। আচ্ছা, অন্যান্য চাষের ক্ষেত্রে যেমন অনুখাদ্যের একটা প্রয়োজন আছে, অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট, তো এই মানে চাষের ক্ষেত্রে কি তুঁত চাষের ক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন আছে? হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো প্ল্যান্টেরই বৃদ্ধির জন্য, গ্রোথের জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট ইম্পর্ট্যান্ট। আমাদের কেন্দ্রীয় সেন্ট্রাল সেরিকালচার থেকে একটি প্রোডাক্ট আমরা মানে ডেভেলপ করছি, মানে হচ্ছে হরিয়ালি যে প্রোডাক্টটি আছে সেটি হচ্ছে যে গাছের পাতা জেনারেলি কিছুদিন পরে হলদে হয়ে ঝরে পড়ে, যাতে গাছের পাতার কোয়ালিটি এবং লংজিভিটি যাতে মেনটেন করা যায়, সেই জন্য এই প্রোডাক্ট ডেভেলপ করা আছে। এটিও ওই রকম 2 বার স্প্রে শিডিউল আছে। স্প্রে শিডিউলে আমরা যদি স্প্রে করি তাহলে গাছের পাতার লংজিভিটি মেনটেন হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট ফোলিয়ার স্প্রে আপনারা করতে পারেন। জেনারেলি মালবেরি একটি তুঁত গাছ যেটা খুবই হার্ডি, আবহাওয়া ও মানে সহ্য করতে পারে, তো সেই জন্য আমরা মেনলি ফোকাস করি যে প্রজাতি কেমন হবে, মানে একই জায়গার জন্য একটি নির্দিষ্ট প্রজাতি উপযুক্ত নয়, বিভিন্ন পরিবেশ অনুযায়ী, তার মাটি অনুযায়ী প্রজাতি চেঞ্জ হয়। তো আমরা সেইভাবে নির্দিষ্ট পরিস্থিতির জন্য প্রজাতি ডেভেলপ করেছি। সেই প্রজাতি আমরা রেকমেন্ড করি, বা বিভিন্ন যেমন পাহাড়ি অঞ্চলের জন্য ডিফারেন্ট ভ্যারাইটি, পরিবেশের মানে যেখানে সেচ কাজ আছে সেখানে ডিফারেন্ট ভ্যারাইটি, মানে লবণাক্ত জমির জন্য ডিফারেন্ট ভ্যারাইটি, বিভিন্ন ওয়েদার বা বিভিন্ন মাটি যেখানে রয়েছে সেই অনুযায়ী প্রজাতিগুলো ব্যবহার করা হয়। আমাদের যেমন মুর্শিদাবাদে যে কটা জাত বললেন, এইগুলোই হচ্ছে এখন সব থেকে ভালো জাত। যারা আমাদের মানে পলু পালক যারা রয়েছেন তারা এই জাতগুলো আপনারা লাগাতে পারেন। সামনের দিনে যখন আপনারা এই চাষ করবেন কিন্তু তখন কিন্তু এই জাতগুলো ব্যবহার করবেন। আচ্ছা, এই জাতগুলো মানে আপনার অফিসে গেলে কি বা আপনাদের অফিস থেকে কি এগুলো দেওয়া হয়? কিভাবে দেওয়ার নিয়ম রয়েছে? হ্যাঁ, আমাদের কাটিংস মানে জেনারেলি ডিওএস, যেটা ডিপার্টমেন্ট অফ সেরিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে ওনারা আমাদের এখানে অ্যাপ্লিকেশন দেন যে কাটিংস বা স্যাপলিং সাপ্লাইংয়ের জন্য। জেনারেলি আমরা স্যাপলিং মানে যেটা 4 মাস গাছ যখন বড় হয়ে যায় তারপর সাপ্লাই করি, তাতে ওর এস্টাবলিশমেন্ট, যেটা ওর সিডলিং এস্টাবলিশমেন্ট যেটা আমরা বলি, গাছ যাতে, কারণ আমরা একটা জায়গা থেকে ট্রান্সপ্ল্যান্ট করে নিয়ে যাচ্ছি অন্য জায়গায় গিয়ে সাপ্লাই করছি, তো সেই জন্য আমরা 4 থেকে 5 মাসের সাপ্লাই করি। তো অবশ্যই আমাদের এখানে সাপ্লাইয়ের করার ব্যবস্থা আছে, যেখান থেকে মানে আমরা কাটিংস বা 4 মাসের চারা সাপ্লাই
করতে পারি। এই প্ল্যান্টেশনের পর কতদিন পর থেকে আমরা পাতা নিতে পারবো পলুকে খাওয়ানোর জন্য? 65 থেকে 70 দিনের মধ্যে গাছের রেডি হয়ে যায়। জেনারেলি আমাদের এখানে 45 থেকে 50 দিনের মাথাতেই আমরা পাতার, কারণ মালবেরি আমি যেটা বললাম এটি খুব ফাস্ট গ্রোয়িং, খুব তাড়াতাড়ি খুব দ্রুত বৃদ্ধি পায়। 45 থেকে 50 দিনের মাথায় আপনি খাওয়াতে পারেন, ম্যাক্সিমাম 60 ডেজের মাথায় গাছের। হ্যাঁ, আপনাকে আবার ছাঁটাই করতে হবে। হ্যাঁ, এই পদ্ধতিতে যদি আমরা মালবেরি চাষ করতে পারি বা তুঁত চাষ করতে পারি তাহলে আমরা আগামী দিনে বেশ ভালো রকমেরই পাতা পেতে পারি। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কিভাবে আমরা উন্নত পদ্ধতিতে তুঁত চাষ করব সেই বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। যারা তুঁত চাষ করবেন বা তুঁত চাষ করছেন বা পলুপালন করছেন তারা তো এই ধরনের পাতাই আপনাদের প্রয়োজন, কারণ পলু এই একমাত্র কীট যে এই পাতা ছাড়া কিন্তু আর কোনো পাতা খায় না। অতএব আপনাকে পাতাটা বা এই চাষের দিকে নজর দিতে হবে এবং খুব লক্ষ্য রেখে আপনাকে এই চাষটা করতে হবে। আর এতক্ষণ এই বিষয়ে আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সায়েন্টিস্ট বি ডক্টর পূর্বালী মুখার্জিকে। পূর্বালীদি, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা লোকগীতি শুনি শিল্পী বন্দনা দাস। এতক্ষণ বন্দনা দাসের কণ্ঠে লোকগীতি শুনলেন। अरे 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 क्या कर रहा है? इधर 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 हम बोल रहे हैं तेरे बीजू का। उतला बोल रहा है? हाँ, पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं? मतलब? देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? अरे पहले ऐसा नहीं था। पूछना अपने बड़े बुजुर्गों से, कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। हाँ, माटी भी तंदुरुस्त और लोग भी। अरे पहली वाली बात कहाँ? पर अब तो सब यही डाले हैं। सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं। खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं। सच है? रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं।
धूप में बाल सफेद नहीं किए हैं। हाँ। ठीक है भाई, मैं भी आज से जैविक खेती शुरू करूंगा। माटी से प्रेम की परंपरा है, परंपरागत खेती। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছে ডোমকল ব্লকের ভগীরথপুর গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি এই গ্রামেরই একজন মাছ চাষিকে। তার মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা এখন শুনব। তো তার আগে আমরা একটু পরিচয় করে নিই। আপনার নাম? অতনু হালদার। অতনু হালদার। তো আপনি তো মাছ চাষের সঙ্গে যুক্ত। হ্যাঁ, মাছ চাষের সাথে যুক্ত। কত বছর ধরে মাছ চাষ করছেন? এটা বছর পাঁচেক থেকে। 5 বছর থেকে। তো এই মাছ চাষ করেই আপনার সংসার চলে? জীবিকা চলে যাচ্ছে। চলে যাচ্ছে। কে কে আছে পরিবারে? পরিবারে বাবা আছে প্যারালাইসিসের রুগী, হ্যাঁ। দিয়ে এক ছেলে 2 মেয়ে, একটা 9-এ পড়ছে। পরিবারে কজন? মোট আমরা টোটাল 6 জন। 6 জন। মানে আপনার এই মাছ চাষের ওপরেই কি সংসার চলে? এটাই সংসার চলে, এটাই এরপরেই নির্ভর করে। এর ওপরেই নির্ভর করে আপনার 6 জনের। তো নিজের জলা কতটা আছে? আমার নিজস্ব জলা বলতে নাই কিছু। জলা বলতে কিচ্ছু নেই? কিচ্ছু নেই। তাহলে কি ভাগে করেন নাকি? আমরা ওই বলতে গেলে আপনার লিজ নিয়ে নেই। কেউ যদি লিজ বলে যে নিয়ে 2 বছর বাকি 3 বছরে দিচ্ছি, কে 1 বছরে দিচ্ছি, সেগুলো নিয়ে আমরা চারাপোনা ছেড়ে ওটাকে বড় করে। কতটা জলা লিজ নিয়েছেন? এটাতে 9 বিঘা মতো আছে এই টাইম। 9 বিঘা? মানে টোটাল আমি বলছি টোটাল কতটা? 9 বিঘা মতো আছে টোটাল 9 বিঘা মতন। তো মোটামুটি কত করে দিতে হয় বছরে তাদেরকে, বা কিভাবে কি ভাগ দিতে হয়? দেখা যাচ্ছে 3 বিঘা জলা করে 20,000 টাকা একটা বাৎসরিক দিতে হয়। বছরে 20,000 টাকা? 20,000 টাকা দিতে হয়। মানে ওটা কি 1 বিঘেতে বলছেন? না 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 না, দেখা যাচ্ছে একটা 3 বিঘা জলা। 3 বিঘের জলা? 3 জলা আছে, 1 বছরে আপনার 20,000 টাকা দিতে হয়। তো মাছ চাষ যে করেন, তো মাছ চাষের মানে কি করেন? ডিমপোনা ছাড়েন না চারাপোনা ছাড়ি? চারাপোনা ছাড়েন। চারাপোনা ছেড়ে মাছটাকে বড় করে খাবার দিয়ে বড় করি, করে বিক্রি করেন। তো মোটামুটি কোন সময়টায় ফেলেন আপনার চারাপোনাটা? এই তো আপনার আষাঢ় মাস, যেটা এই বর্ষার টাইমটা আসছে, এই সময়টা ফেলে। আর ফাল্গুন মাসে যে সময় জলটা কমে যায়, সেই সময় আমরা ওটাকে চুন দিয়ে পাকান করে নিই। জলটাকে কীটাণুগুলোকে মেরে দিই, দিয়ে আপনার সংস্কার করে নেন পুকুরটাকে আগে, পুরো শুদ্ধ পরিষ্কার করে শুদ্ধ করে সংস্কার করে নেন। কেন করতে হয় জানেন সংস্কার? ওটা করতে এই জন্য হয়, অনেক কীটনাশক থাকে যে চারাপোনাগুলো ছাড়বো, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। অনেক পোকামাকড় থাকে, সেগুলো নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, এই জন্য ওইভাবে ভালোভাবে পরিষ্কার করলে ছাড়লে জিনিসগুলো মাছগুলো ভালো বাড়ে বা ভালো হয়। এই জন্য কীভাবে সংস্কারটা করেন? আমরা ধরেন আগে আপনার জলটা পুরো ছেঁকে তুলে দিই, তারপরে ওকে আপনার চুন মারি আমরা। জলটা পুরোপুরি মেরে পুরো পুকুরে জলটা তুলে নিয়ে হালকা, যখন কাদা বা হালকা জল যেটা থাকে, সে সময় আমরা আপনার পটাশ দিই, দিয়ে তারপরে আপনার চুন দিয়ে দিই, যে কাদাটাকে পাকানো করে নিই। তাহলে কী হয়, যে কীটাণু যে সব পোকামাকড়গুলো থাকে বা কোনো জীবাণু থাকে, নষ্ট হয়ে যায়। তারপরে আপনারা শ্যালো মেশিনে জলটা লোড করে নিই। মিনিমাম দেখা যাচ্ছে 1 বুক হাইটে, 4 ফুট হাইটে জলটা করে নিলাম। তারপরে আমরা চারাপোনা ছাড়ি। মোটামুটি 4 ফুট 4 ফুট হাইট হাইটে তো ছেড়ে দেন। তো তারপরে কি অল্প কি মাছ ছেড়ে দেখতে হয় জলটা পরিষ্কার হয়েছে কি? ওটা জলটা দেখলেই কালার, যেটা আপনার পটাশ থাকে, যেটা পরে ছত্রাকার নিয়ে নেয় উপরে, একটা লাল ভাবটা চলে আসে জলের, যে শীতল ভাবটা আসে, তখনই বোঝা যায় যে জল মোটামুটি ঠিক হয়ে গেছে। তার মানে বছরে কি 2বার মাছ ফেলেন নাকি? আমরা বছরে 2বার মাছ ফেলি। একবারে একটা বড়টা তুলে নিয়ে, যেগুলো 3 বছরের লিজ করা থাকে, দেখা যাচ্ছে গেল বছর যদি 3 বছর থাকে, সে পুরাতন মাছটা তুলে নেবো, নতুন মাছ ছেড়ে দেবো। 3 বছর যেটা লং জিভেজ, যেটা আপনার বৎসরিক করা থাকে, সেটাতে 1 বছরই বড় করে তুলে নিই। আচ্ছা, এই আষাঢ় মাসে ফেলে কবে তুলবেন আমার মাছ? এটা আষাঢ় মাসে যদি ফেলি, এটা মিনিমাম আপনার 7 মাস 8 মাসের পর থেকে ধরতে শুরু করবো। মাসে এটাকে চারাপোনাটাকে টান দিতে হয় জল দিয়ে, মাসে 2বার। তো এই যে মানে মাছ চাষ যে করেন, সেটা কি মানে মিশ্র মাছ চাষ করেন না শুধু রুই কাতলাই ফেলেন? না, আমরা রুই কাতলা বলতে গেলে আপনার যে চারাপোনা, এগুলো ইউজ করি। এগুলো আর কি মাছ ফেলেন বলতে গেলে, আমি তো এই অবধি যেগুলো ছাড়ি, ধরেন যেমন আমরা ধরেন রুই মাছ ছাড়ি, বাটাপোনা ছাড়ি, তারপরে আপনার গ্লাস কাপ, সিলভার কাপ, কাতলা। হ্যাঁ, কাতলা ছাড়। এগুলো কি একটা পার্সেন্টেজে ফেলেন, যে কোন স্তরে কোন মাছ থাকে? কেজি হিসাবে হয়। কেজি হিসাবে ফেলেন? মানে মোটামুটি বিঘেতে কত ফেলেন? বিঘেতে আমরা এটা আপনার খুব জোর হলে সব কিছু মিলে খুব জোর 20 থেকে 25 কেজি মাছ ছাড়ি। 20 থেকে 25 কেজি। তো এটা বেশি হয়ে যাচ্ছে না মনে হচ্ছে?
এটা বেশি হতে বলতে জলাকারটা ধরুন আপনার ধরুন বলে যে 1 বিঘে, কিন্তু সেই জিনিসটা তো 1 বিঘে থাকে না, ওটা তো বড় থাকে নাকি? ওটা বড়ই থাকে। আচ্ছা, এবার জলটাকে যখন স্টকটা করে নিই, নাহলে মিনিমাম আপনার বিঘা প্রতি আমরা 15 কেজিটা আমাদের অনেস্ট আমরা মাপ রাখি 15 কেজি। 15 কেজি। কিন্তু সেই জায়গায় কোনো জলাঘাটটা যেটা বড় ভাব দেখি সেটাতে একটু বেশি হয়। একটু তখন বেশি ফেলে দেন। অল্প ফেললে মাছটা বেশি তা বড় হয়, আর আপনার মাছটা যদি বেশি ফেলা হয় সেই মাছটা বেশি বাড়ে কম। এই জন্যই বলছি, আপনি হয়তো বেশি ফেললেন, কিন্তু মাছের তো বাড়ন্ত তো তখন একটু বেশি হয়ে গেলে তো মাছের বাড়ন্ত ওটা জলের উপর নির্ভর করে, কমে যাবে। আচ্ছা, খাবার হিসাবে কী দেন? খাবার হিসাবে আমরা খোল দিই। আমরা খাবার হিসাবে আপনার খোলের সাথে ভাত দিই আর এঁটেল মাটি দিই, মিক্সচার করে দিই খাবার। সেটা কিভাবে দেন? ছড়িয়ে দেন না? না, আমরা ভাতটাকে তৈরি করে নিই, মাটিটাকে পচান করে নিই, আর গোবর সার যদি প্রসেসে যদি সারটা পাই তো সেটা দিই, এতে মাছটা বাড়ে বেশি। এটা কিভাবে আমরা মানে খাবারের সাথে খোলটাকে খোলের সাথে এঁটেল মাটির সাথে মিক্সচার করে দিই আমরা। মিক্সচার করে আপনি কি জলে ছিটিয়ে ফেলেন না বস্তায় করে নিয়ে? না, আমাদেরকে ছিটিয়ে ফেলে দিতে হয়। ছিটিয়ে ফেলে দেন। তো এই ছিটিয়ে ফেলে কি মাছ কি খাওয়াতে অসুবিধা হবে না? ওই পাকের যতক্ষণ পড়ে যাবে বা? না 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 না, এটা সাইডে যদি দিয়ে দেওয়া হয় তো আপনার মাছ অটোমেটিক খেতে থাকে। মাছ অটোমেটিক খেতে থাকে। তো পরিচর্যা কিভাবে কিছু করেন? কিভাবে পরিচর্যা করেন মাছের পরিচর্যা বলতে গেলে আপনার আমরা দেখা যাচ্ছে 3 মাস পর জাল ফেলি, ঠিক আছে? জাল ফেলার পর আমরা টান দিয়ে দেখি যে মাছটার চারটা কীরকম আছে। কিছু মাছ ধরে আগে জালে তুলে নিয়ে দেখতে হয় আমাদেরকে যে মাছের ভিতরে চার বলতে গেলে খাবারটা কীরকম আছে। যদি দেখি যে মাছটা লম্বাটা ভাব আছে বা পেটটা গোল হয়েছে, তাহলে জানবো যে চার আছে, খাবারের অভাব নেই। আর যদি লম্বাটা ভাব থাকে তাহলে জানবো যে মাছটা বাড়েনি, খাবার কম আছে। তো তখন কি করেন? তখন কি আবার সেভাবে জালে টান দিতে হয় আমাদেরকে, আর খাবারটা দিতে হয়। যদি আমরা মাছটা 3 মাস পর থেকে যদি মাসে একবার করে জলে টান দেওয়া যায়, সেই মাছটা আপনার চার কম হবে, মাছটা বাড়বে বেশি এবং সলিড হয়। বেশ, আপনার মাছ চাষ সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধু, যারা কৃষক বন্ধু রয়েছেন, তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।